আমার স্টাডির জন্য আমি কোষ্টিকামটা পড়তেছি, তো সেখানে দেখতেছি যে গ্রাডুলা প্যারালাইসিস উইথ ইনডিউরেশন অফ টেন্ডন, এই সিমটমটা আমরা যেটা কোষ্টিকামের ক্ষেত্রে বলি যে দাঁড়ালে সহজে মল নিগত হয়। তো ডাক্তার রবিন বর্মন স্যার এই জিনিসটা বলেন যে আসলে উনি কোথাও পান নাই, আর আমিও লাইফে কোথাও পাই নাই। আর এরকম রোগী ভবিষ্যতে পাওয়া যাবে কি না সেটাও সন্দেহ আছে। তো কেন্টের ম্যাথমেটিকা পড়তে পড়তে আমি এই লক্ষণটা পেলাম, যে আমি আপনাদের এই জন্য শেয়ার করতেছি যদি কারো কাজে আসে। আসলে পক্ষাঘাতিক অবস্থা হেতু রোগী দাঁড়ানো অবস্থায় একটু বেগ দিলেই মল নিগত হয়ে যায়। আমি এটা ইন্টারপ্রিটেশন করলাম এই লাইনটা। তো এই লাইনটা ইন্টারপ্রিটেশন করলে দাঁড়ালো কি, যে যদি তার পক্ষাঘাত অবস্থা হয়, আর কোষ্টিকাম তো এই ক্ষেত্রে বেশি কার্যকারী, মানে পক্ষাঘাতের যে অবস্থাগুলো তৈরি হয় সেক্ষেত্রে কোষ্টিকামের গুরুত্ব খুব বেশি। তো দাঁড়ালে মলত্যাগ হয় আমরা সবসময় শুনি, কিন্তু আমার মনে হয় এই কথাটাই মনে রাখা খুব জরুরি। দাঁড়ালেই যে মলত্যাগ হবে এটা পাওয়া যাবে না, আর এটা এই ক্ষেত্রে এরকম সিমটম মিলবে বলে আমার মনে হয় না। আমি ডাক্তার রবিন বর্মন স্যারের সাথে একমত এই ব্যাপারে। তবে কেন্টের এই কথাটার উপরে আমি বেশি গুরুত্ব দিলাম এবং অ্যানালিসিস করলাম যে এই কথাটাই, যে পক্ষাঘাতিক অবস্থায় রোগী মানে খুব একটা পক্ষাঘাত, মলদ্বারের পক্ষাঘাত অবস্থায় রোগী যদি দাঁড়ায় এবং দাঁড়ানোর পরে যদি একটু চাপ দেয়, তাহলে সেই ক্ষেত্রে তার মল নিগত হয় সহজে। আমি এই কথাটা ইন্টারপ্রিটেশন করে নিলাম যে এই যে দাঁড়ালে মলত্যাগ হয়, কথাটার অর্থ হলো এইটাই, যে কেন্ট এখানে বোঝাতে চাইছেন যে দাঁড়াইলে অতি সহজেই মলত্যাগ হয়। এই লক্ষণটা এখানে গুরুত্ব বেশি আসছে। কোষ্টিকাম আসলে পক্ষাঘাতের একটা সবচাইতে বড়, সেটা চোখের ক্ষেত্রে, দাঁতের ক্ষেত্রে, গালের ক্ষেত্রে, ফেসিয়াল এক্সপ্রেশনের ক্ষেত্রে, হাতের ক্ষেত্রে, পায়ের ক্ষেত্রে, মলদ্বারের ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রগুলো, হাত পা এক্সট্রিমিটিস থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রে এর পক্ষাঘাতিক অবস্থাটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এখানে আমরা যে লক্ষণটা মলদ্বারের ক্ষেত্রে আমরা বারবার যেটা পাই, সেটা আমি এইটাই ইন্টারপ্রিটেশন করে পেলাম, আপনাদেরকে শেয়ার করলাম। এই কারণেই যে যদি আমার এই শিক্ষাটা কারো অল্প হলেও কাজে আসে। সবাই আমরা হোমিওপ্যাথিতে অনেক জানি, আর এখন জানার পরিধিও অনেক বেশি। হ্যাঁ, তো এখন কম্পিটিশনও বেশি, পরিধিও বেশি, জানারও বেশি, কিন্তু সঠিক জিনিসটা না জানলে, সঠিক ঔষধ নির্বাচন না করতে পারলে হোমিওপ্যাথিতে কোনো লাভ নেই। হোমিওপ্যাথির সঠিক মূল্যায়ন, সঠিক লক্ষণের মূল্যায়ন, সঠিক ওষুধ নির্বাচন যদি না হয়, সঠিক লক্ষণ সিলেকশন যদি না হয়, তাহলে কোনো কাজ হবে না। ঔষধ সিলেকশন হলে সবচাইতে বড় জিনিস, এবং লক্ষণের মূল্যায়ন, এই দুই জিনিস যদি সঠিক না হয়, তাহলে হোমিওপ্যাথিতে কোনো রোগী আরোগ্য করা সম্ভব হবে না। এবং সূক্ষ্ম শক্তি পাশাপাশি, সেটা একটা ওষুধ ব্যবহার করা, একটা ওষুধের মাধ্যমে চিকিৎসা করা, এবং সূক্ষ্ম শক্তির দ্বারা। সূক্ষ্ম শক্তি না হলে কোনো কাজই হবে না হোমিওপ্যাথিতে। সূক্ষ্ম শক্তির এত গুরুত্ব, ক্রনিক রোগীর ক্ষেত্রে সূক্ষ্ম শক্তির যে এত বেশি গুরুত্ব, যেটা সে যদি কোনো ডাক্তার সরাসরি প্রয়োগ করে থাকে এবং তার বাস্তব অভিজ্ঞতায় মিলাই নিতে পারে, বুঝতে পারে, তাহলে সে বুঝতে পারবে। যেটা হোমিওপ্যাথি সূক্ষ্ম শক্তির উপরে আমার যথেষ্ট দক্ষতা আছে, এবং ডাক্তার রবিন বর্মন স্যার আমার যেভাবে ঔষধ তৈরি করতে বলছেন সেভাবে তৈরি করে আমি আমার লাইফে অনেক জায়গায় সাকসেস এবং অনেক জায়গায় উপকৃত হচ্ছি। এবং সেই জিনিসটাই আমি শেয়ার করলাম যে স্যারের ভূমিকা আমাদের জন্য কত বেশি। তো যারা আমার সাথে থাকছেন বা যারা আমাকে ফলো করছেন, তাদেরকে সবাইকে অনেক ধন্যবাদ।